চোরাচালান ব্যাপারটিকে যদি দাবা খেলার সাথে তুলনা করেন তাহলে বিরতির আগ পর্যন্ত আপনারা যেসব চরিত্রের সাথে পরিচিত হয়েছেন তারা শুধু সামনে থেকে কাজ করে, কখনো কখনো জীবন পর্যন্ত দেয়। কিন্তু চোরাচালানের কাজটি যেহেতু খেলাও নয় আবার সত্যিকারের সম্মুখ যুদ্ধও নয়, তাই দাবার বোর্ডের আড়ালে থাকা মন্ত্রী ধরনের চরিত্ররা কখনোই পরাজিত হয় না। সবাই যে যার মতো ফিরছে, শরীরের ওজন বেড়ে গেছে সবার। তবে আইনুন নাহারকে এবার একটা বাধা পেরোতে হবে। এ পথে সবাইকেই পেরোতে হয়। 30 টাকা আমি পারবে না। এই একটা মালে আইবা ভাই, দেখ মাল দেখ না মালে এগুলো ঘুরনু আর এগুলা কি কাগজ, কাগজ গুলো নি কাগজ না। আরেকজন আবার পায়া না করে গরিব মানুষ আবার জিটিমিটি খাবে। এই টাকা সংগ্রহকারীরা লাইনম্যান। এই লাইনম্যানরাই টাকা দিয়ে সব পক্ষকে ম্যানেজ করে চোরাচালানের পুরো প্রক্রিয়া নির্বিঘ্ন করে। এক গোপন তালিকায় দেখা যাচ্ছে পুরো হিলি সীমান্তে বিজিবি, কাস্টমস এবং পুলিশেরই প্রায় 2 শতাধিক লাইনম্যান আছে। এমনকি লাইনম্যান আছে গ্রাম প্রতিরক্ষা দলেরও, চোরাচালানের সুবিধাভোগী এরা। লাইনম্যান শব্দটার সাথে আমি মোটেও পরিচিত নই, আর লাইনম্যান কত টাকা পায় এটা আমার জানা নাই। হিলি স্টেশনে ফিরেছে আইনুন নাহার। একই কাজ করে ফেরা আরও অনেকেই ট্রেনের অপেক্ষায়। আর ঝামেলা নেই, পথ পরিষ্কার। এবার এই হিল স্টেশনে একজন বিশেষ ব্যক্তির সাথে এক কাপ চা খাওয়া যাক, যার সাথে আপনাদের হালকা পরিচয় হয়েছে আগে। রাজু মারোয়ারি, ভারতের নাগরিক। এই সীমান্তে চোরাচালানের ব্যবসার বড় নিয়ন্ত্রক সে। ভিন্ন পরিচয়ে চা খাওয়ার উসিলায় চোরা কারবারে তার সংশ্লিষ্টতার ব্যাপারে জানা গেল অনেক কিছু। এই হিলিতে 95 সাল থেকে আসি, 1-2 সাল হলো না। আমি শুধু 2 নম্বর ব্ল্যাক করি না, ব্ল্যাক তো হচ্ছে মানে সাধারণ। ট্রেন এসে গেল এবং আইনুন নাহার সে ট্রেনে বাড়ির পথ ধরল। রাজু মারোয়ারি আরও কি কি বিষয়ের সাথে জড়িত সেটাও জানতে হবে। আইনুন নাহারকেও হারানো যাবে না। আইনুন নাহার ট্রেন থেকে নেমে ঘরের পথ ধরেছে। ঘরে ফিরেই চোরাই জিরা নিয়ে ব্যস্ত হয়ে গেল সে। আইনুন নাহার একা, স্বামী মারা গেছে, এক ছেলে ছিল, সেও নিখোঁজ 5 বছর হলো। চোরা কারবারের কাজেই তার অন্ন জোটে। আমি দিয়ে একদিন দিয়ে বাড়ির থেকে একদিন আমাকে দিয়ে একসঙ্গে খেলবে, এটা আমার লোক নাই। আমার মতন হতভাগী দিন আল্লাহ কাক্য করে না। থানা লাগ দিবেন আগে, কাস্টমক দিবেন আগে, জিআরপি দিবেন আগে। তারপর যা থাকে তাতে আইনুন নাহারদের আর ভাগ্যের উন্নতি হয় না। শেষবারের মতো রাজু মারোয়ারির কাছে যাই। তার সাথে আরো কারা আছে সেসবও জানা দরকার। এখানকার বড় বড় নেতারা সবাই চেনে আপনারা? হ্যাঁ, নাম শুনবেন হারুন, চলন্ত, চেয়ারম্যান আছে যে শিল্পীর বাবা যে চেয়ারম্যান, এগুলো বিশাল খাতির। আবার যদি দাবার বোর্ডের উদাহরণে ফিরে যায় তাহলে এই রাজু আসলে কোন চরিত্র? হয় সে মন্ত্রী, নয়তো ঘোড়া। ধরেই নিচ্ছে সে ঘোড়া, কারণ চাইলেই সে সীমান্তের এপার ওপার করতে পারে। আর যেসব নাম রাজু এবং অন্যদের মুখ থেকে বেরিয়ে এসেছে তাদেরকেও তো চেনা দরকার। ভারত থেকে চোরাই পথে জিরা নিয়ে আসার পর নতুন করে মোড়কজাত করে বিক্রি করার জন্য আইনুন নাহার চলল ফুলবাড়ি বাজারের দিকে। 153 টাকা দরে কিনে কত টাকা লাভ করে আইনুন নাহার সেটা জানা দরকার ছিল, কিন্তু অন্য জরুরি কাজ পড়ে যাওয়ায় তাকে আর অনুসরণ করা সম্ভব হয়নি। তবে হিলি বাজারে ওই একই পণ্য বিক্রি করতে আসা কয়েকজনকে পাওয়া গেল। একটা দুটা দিয়ে নিলে তার 3 টাকা 4 টাকা লাভ হয়, দিন গেলে বিক্রি চালে পয়সা হয়। তারা প্রতি কেজি জিরা 180 থেকে 190 টাকা দরে বিক্রি করছে। তার মানে কেজি প্রতি তাদের লাভ 30 থেকে 40 টাকা। আর এই লাভে আগেই ভাগ বসিয়ে রাখে লাইনম্যানরা। এই কারণে চোরাচালানের একেবারে মাঠ কর্মীদের বেশিরভাগ, আর স্থানীয় বাজারের ব্যবসায়ীরা এসব চোরাই পণ্য কেনার জন্য মুখিয়ে থাকে। মূলত লাভের হিসাবটা এদেরই। সরাসরি ঢাকার বাজারে খোঁজ নিয়ে জানা গেল সেখানে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 480 থেকে 500 টাকায়। তাহলে মাঝখানের 290 টাকার হিসাব নিকাশ এই ব্যবসায়ীরাই মেলায়। জিরা তো শুধু উদাহরণের জন্য বেছে নেয় একটা পণ্য। চোরা কারবারের মাধ্যমে অন্য যেসব পণ্য ঢুকছে সেসবের ক্ষেত্রেও এমন লাভের হিসাব নিকাশ আছে। জামিল হোসেন চলন্ত, এই নামটি আগে রাজু মারোয়ারির মুখে শুনেছেন। জানা গেছে হিলে এলাকার চোরা কারবারের বড় নিয়ন্ত্রক এই চলন্ত। হারুনের সঙ্গে আছে চলন্ত, তার পার্টনার, এবং হারুন চলন্তর আন্ডারে আজকে মমতাজ চলে, বাবলু চলে, মিঠু চলে,
এই হজরত চলে সকলে। এমপি সাহেব ফোন দিয়েছে। এই চলন্ত আবার মেয়র নির্বাচনে হেরে গেছেন। চোরাচালানের অভিযোগের উত্তরে তার আঙ্গুল বর্তমান মেয়রের দিকে। আমি মাদক মুক্ত সমাজ চাই, এই কারণেই আমার সে সময় নির্বাচনে অনেকেই আমাকে ভোট দেয়নি। আমি বলেছিলাম, কিন্তু বর্তমান মেয়র এই কথাটা কখনোই বলেননি। কারণগুলো কি? তাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে। তাহলে চোরাচালানের মাধ্যমে চেহারা বদলে যাচ্ছে অনেকেরই। এই বদলে যাওয়া চেহারায় যেহেতু চোরা কারবারির কোনো চিহ্ন থাকে না, তাই সমাজে তাদের ভালো ভালো পরিচয় তৈরি হয়, কিন্তু এই পরিচয় মুখ নয়, মুখোশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গোপন তালিকায় দেখা যাচ্ছে শুধু হিলি সীমান্তেই 29 জন ভিন্ন পরিচয়ের ব্যক্তি আছে, যারা আড়ালে হুন্ডি, সোনা, মাদক এবং অন্যান্য পণ্য চোরাচালানের সাথে জড়িত। যে জামিল হোসেন চলন্তকে আপনারা একটু আগে দেখেছেন, এ তালিকায় তার অবস্থান দ্বিতীয়। তবে তালিকাতে থাকলেও তারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। পুরো এলাকায় এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন যারা পরিণতি জেনে ক্যামেরার সামনে তাদের এই সম্পৃক্ততার কথা বলতে পারে। এমনকি সাবেক একজন মেয়রও এই ব্যাপারে মুখ খুলতে ভয় পায়। আজকে যাদের কিছু ছিল না, বললাম তো, তাদের বাড়িঘর দেখলে পরে আপনি ক্যামেরাতে ধারণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কি আশ্বস্ত করতে পারবেন যে আমি যদি তাদের নাম প্রকাশ্যে বলি, তা আমাকে কতটুকু আপনি নিরাপত্তা দিতে পারবেন? সাখাওয়াত হোসেন শিল্পী, সীমান্তবর্তী পৌরসভা হাকিমপুরের মেয়র। স্মাগলিং করলে তো আর্থিক সচ্ছলতা আসবে, স্মাগলিং করলে আপনার নিজের স্ট্যাটাস বাড়বে। হ্যাঁ, আমি যেখানে বসে আছি দেখেন, ভাঙা গ্লাস। মেয়র আমি 2 টাইম এবার। হ্যাঁ, আমার কিন্তু প্রাইভেট কার নেই, মোটরসাইকেল নাই, আমার জীবনযাত্রা মানে খুবই স্বাভাবিক। হ্যাঁ, এবং আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখতে পারেন যে কোনো জনগণের কাছে। তো আমি আসলে এটার সঙ্গে সম্পৃক্ত কখনোই ছিলাম না। সাখাওয়াত হোসেন শিল্পীর চেয়ার টেবিল দেখে যাই বোঝা যাক না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা 25 জন অস্ত্র ব্যবসায়ীর তালিকায় তার নাম আছে। আবার চলন্তও তো এই শিল্পীর নাম বলেই নিজের বিরুদ্ধের অভিযোগকে পাশ কাটিয়ে গেছেন। হিউম্যান রাইটস ওয়াচ নামের একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে, এই একবিংশ শতাব্দীর প্রথম 12 বছরেই বিশ্বের চতুর্থ দীর্ঘ এই সীমান্তে প্রায় 1000-এরও বেশি বাংলাদেশি খুন হয়েছে। খুন হয়ে যাওয়ার পর মানুষগুলোর কপালে আবার চোরা কারবারির তকমাও জুটেছে, যদিও মাদক চোরাচালানের কারণে তেমন কারো মৃত্যুর খবর পাওয়া যায় না। স্থানীয় মাদক ও চোরাচালান প্রতিরোধ কমিটি জানিয়েছে, এই সব সীমান্ত এলাকার শতকরা প্রায় 90% মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চোরাচালানের সাথে জড়িত। চোরাচালানের এই দিনমজুররা এই কাজে প্রতিদিনের সচ্ছলতা উপার্জন করে। তাতে অবস্থার তেমন কোনো উন্নতি না হলেও সবচেয়ে বড় বিসর্জনটাও তাদেরকেই দিতে হয়। 2011 সালের ডিসেম্বরে বাংলাদেশের এক দরিদ্র যুবক হাবিবুর রহমানকে নির্যাতনের বিভৎসতা দেখে আঁতকে ওঠেনি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। আর সে বছরের জানুয়ারিতেই তো দিনাজপুরের ফুলবাড়ি সীমান্তে কাঁটাতারে ঝুলেছিল ফেলানীর মৃতদেহ সেই ফুলবাড়ি এলাকারই বাসিন্দা সায়রা। সায়রার স্বামী আগে ভারত থেকে পণ্য নিয়ে আসতো, এখন সে পক্ষাঘাতগ্রস্ত। তাই স্বামী সন্তানের দুবেলার খাবার জোটাতে সায়রাকেই চোরাচালানের পেশায় নামতে হয়েছে। কি করি খাবো, ওই হিলির দৌড়ি, তাও বিডিআর ধরি মারে, মালকারি নেয়, বেজুত করে। চোরাকারবারি মোমেনা বেগমেরও কোনো সুখের গল্প নেই। ভিটিভি, কাস্টম, থানা, জিআইপি, বিএসআর, বিডিআর সবাই নেয়। আবার হাত পা ধরে কান্দি, জবাইনে 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 চলে না, মার দেয়। বংশ পরম্পরায় এই কাজ করতে করতে তাদের মৃত্যু হয় চোরাকারবারি হিসেবেই। আড়ালের যারা আড়ালেই থেকে যায়। এসব চোরাচালানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো সায় আছে কিনা, বা অন্য কোনো প্রভাবে নাটের গুরুরা সব সময় আড়ালে থেকে যাচ্ছে কিনা, এমন সব প্রশ্ন নিশ্চয় এখন মাথায় আসছে আপনাদের। তালাশ টিম যখন অনুসন্ধানে নামে তখন সব সময় এমন প্রশ্নগুলো মাথায় নিয়েই নামে। কিন্তু আগেই বলেছি, এবার বিষয়টিকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখার চেষ্টা করেছি আমরা।
তাই ও পথে বেশি দূর হাঁটা হয়নি, কিন্তু আমরা যাইনি জন্য আপনারাও যে বুঝতে পারেননি এমন তো নয়। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।